গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে 7ম পর্ব। এক পা এগিয়ে এলো রিচার্ড, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এবার আমি নিশ্চিত তুমি রেচেল ডাব, সেই ছোট্ট মেয়েটি। হো, কি সুন্দর হয়ে গেছো তুমি। গর্বিত বোধ করছি আমি। ভদ্রতা করে কথাটা বলল রেচেল, কিন্তু তারপর নিজেকে ধরে রাখতে পারল না। হাত থেকে খসে পড়ল গন্ডারের শিঙ্গের দণ্ড। দুহাত বাড়িয়ে ছুটে গেল রিচার্ডের দিকে, তবে হাত ধরার ধারে কাছেও গেল না রিচার্ড। সোজা বুকে টেনে নিল, চুমু খেলো রেচেলের ঠোঁটে। এবার নিজেকে ছাড়িয়ে নিল রেচেল। ওর ফর্সা চেহারাটা রাঙ্গা হয়ে গেছে, আবেগের অতিশয্যে পানি চলে এসেছে রেচেলের চোখে। প্রায় ফিসফিস করে নিজেকেই ও বলল, লজ্জা পাচ্ছি কেন, এ তো আমার নিয়তি। একই কথা উচ্চারণ করল রিচার্ড। হ্যাঁ, নিয়তি। সত্যি বলতে আগে ওদের একবার মাত্র দেখা হলেও তখনই ওদের ভেতরে যে গভীর সম্পর্কের সূচনা হয়েছিল, তার পরিণতি যেন ওরা দুজনেই মর্মে মর্মে উপলব্ধি করে নিয়েছে। তাই আবেগের এই তীব্র বহির্প্রকাশের খানিকটা অপ্রস্তুত হলেও বিব্রত হলো না কেউই। এবং এই চুমুটা কেবলই আবেগ নয়, ওদের ভেতর এতদিন ধরে লালিত ভালোবাসা এবং পরস্পরের প্রতি বিশ্বস্ততার প্রমাণও বটে। কতদিন পর আমাদের দেখা হলো? আনমনেই প্রশ্ন করল রেচেল। পুরো 8 বছর পার হয়ে গেছে, বলল রিচার্ড। 8 বছর? এতদিনে একবারও আমার সাথে যোগাযোগ করনি তুমি? খুব খারাপ আচরণ করেছ রিচার্ড। না না, আমি চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। অন্তত 3 বার লিখেছি তোমাকে চিঠি, কিন্তু তোমাদের খুঁজে না পাওয়ায় তার দুটোই আমার কাছে ফেরত গেছে। আর অপরটা খারাপ লোকদের হাতে পড়েছিল। চিঠি পেয়ে উম্মা প্রকাশ করে উত্তর দিয়েছিল তারাই জানিয়েছে নেটালে গিয়েছিল তোমার বাবা মা, কিন্তু তারপর তারা নাকি ইংল্যান্ডে ফিরে গেছে আর মারা গেছো তুমি। তবে হতে পারে অন্য কারো ব্যাপারে কথা বলেছিল সে, কারণ ঠিক মতো বলতে পারেনি সে ডাব পরিবারের কথা বলছে নাকি কাপ পরিবারের কথা বলছে। অথবা হয়তো ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছে। তবে ওই লোকটার কথা আমার বিশ্বাস হয়নি। আমার সবসময় মনে হয়েছে বেঁচে আছো তুমি। তাহলে আমাকে দেখতে আসোনি কেন রিচার্ড? পারিনি রেচেল, কারণ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অনেক বছর বিছানায় পড়েছিলেন বাবা। একমাত্র সন্তান হওয়ায় আমার পক্ষে তাকে ফেলে আসা সম্ভব ছিল না। প্রশ্নবোধক দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকিয়ে রইল রেচেল। রিচার্ড বলল, বাবা মারা গেছে 10 মাস হয়। বাবা মারা যাওয়ার পর কয়েক সপ্তাহ সময় লেগেছে সব গুছিয়ে নিতে। বেশ ভালোই ব্যবসা জমিয়ে নিয়েছিলেন বাবা। এরই মধ্যে শুনতে পাই নেটালে ছাড়িয়ে আরও বহু ভেতরের দিকে ডাক্সেনবার্গের পাশে ট্রালমান্স নামে একটা বন্য প্রাণী এলাকায় বসতি গেড়েছে এক ইংলিশ মিশনারি পরিবার। তখনই কানে আসে ওদিকে রওনা হয়েছে কয়েকজন দরিদ্র বইয়ের পরিবার। সাথে সাথে ওদের দলে ভিড়ে যাই। এই হচ্ছে আমার গল্প। মানে তুমি রেচেল ডাব নামে মেয়েটিকে খুঁজতে এসেছিলে? নয়তো কি, তোমাকে যদি নাই খুঁজতাম তাহলে ক্যাপে আমার বারান্ত ফার্ম ছেড়ে কল্লা খোয়াবার ঝুঁকি নিয়ে এত দূরে আসার কি কারণ থাকতে পারে? তুমি বা আবার কেউ খবর নেওয়ার জন্য গুপ্তচর হিসেবে কুয়াবিকে পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, সেই ফিরে গিয়ে তোমাদের ইনকো সাজানার জোলার কথা বলে, তাই না? আচ্ছা রিচার্ড, কুয়াবি যখন ফিরল তখন ওকে কি ধূসর দাড়িওয়ালা বড় পাইপধারী একটা বয়স্ক লোকের কাছে নিয়ে গিয়েছিলে? কুয়াবির গল্প শুনে বয়স্ক মানুষটার সাথে লোকেরা হাসাহাসি করছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভুল বলনি। কিন্তু এসব তুমি জানো কি করে? ওমপিয়েট আর আর তার সাথীদের হাসাহাসির কথাটাই বা জানলে কিভাবে? তোমার চরেরা নিশ্চয়ই খুব দ্রুতগামী আর অসম্ভব দক্ষ, নইলে কুয়াবির কথা তো তোমার জানার কথা নয়। বিস্মিত কণ্ঠে বলল রিচার্ড। হ্যাঁ হ্যাঁ, আমার চরেরা খুবই দক্ষ, বলছি তাদের কথা। কিন্তু তার আগে বলো, রাজার দূতের সাথে তোমার দেখা হয়নি? সে তোমাকে কিছু বলেনি? আমি বলতে বলেছিলাম নদীর মাঝের দ্বীপে যার সাথে তুমি দাঁড়িয়েছিলে, সিংহ গর্জন করেছিল গুহার সামনে,
তখন যে তোমার সাথে ছিল সেই ইনকো সাজানা তোমাকে জুলুল্যান্ডে স্বাগত জানিয়েছে। বলেনি এসব কথা ওরা? বলেছে, কিন্তু তখন ওই কথার অর্থ কিছুই বুঝিনি। এখনো বুঝতে পারছি না, কারণ ওরা পৌঁছার এক মুহূর্ত আগেই আমাকে বুয়ের গুপ্তচর বলে ধরে নিয়েছিল জুলুরা। খুন করতে যাচ্ছিল আমাকে। কিন্তু এত কিছু তুমি জানলে কি করে? বলল রিচার্ড। হাসতে হাসতে রিচার্ড বলল, স্বপ্নে দেখেছি হয়তো তোমাকে বাঁচানোর সুযোগ দেওয়া হতো, যাতে পরে তোমাকে বাঁচাতে পারি আমি। এবার একটা গল্প বলি, শোনো। তোমার হয়তো জীবনের সবচেয়ে অদ্ভুত গল্প হবে এটা, তবে যেন এর প্রতিটা অক্ষর সত্যি। আর আমার গল্প বিশ্বাস না হলে রাজা ডিনগান বা তার যে কোনো ইন্দুনাকে জিজ্ঞেস করতে পারো। এরপর পুলের পানিতে দেখা ঘটনার কথা খুলে বলল রেচেল। শুনতে শুনতে বিস্ময়ে হা হয়ে গেল রিচার্ড। শেষে মাথা নেড়ে কেবল এতটুকুই বলতে পারল, এখনো মাথায় ঢুকছে না, তবে এতটুকু কেবল বুঝতে পারছি জুলোরা তোমাকে ওদের দেবীর আসনে বসিয়েছে। কিন্তু এরপর কি হবে? তোমাকে যদি এখানে থাকতেই হয়, আমিও যদি তোমার প্রধান পুরোহিত হিসাবে থাকি, তবু মনে হয় না ওরা আমাকে পাত্তা দেবে। কি বলো? না, এখানে কোনো মতেই থাকবো না, বাড়ি যাব। তুমি আমাকে নিয়ে যাবে। জুলুদেরকে আমি বলেছি যে আমাকে নিতে আসছো তুমি। তোমার সাথে তো ঘোড়া আছে, তাই না? কালো রঙের ঘোড়া, যার সামনে একটা পা সাদা। না, কিছু বলো না, আগে খাও, বিশ্রাম নাও। আমাকে কিছু আয়োজন করতে হবে। আরেকটা ব্যাপার, এখানে জুলুদের চোখে আমি সর্বোচ্চ মর্যাদাধারী, তাই ওদের সামনে তুমি আমাকে সর্বোচ্চ সম্মান দেখাবে। ওদের ডাকছি। বলে দুবার তালি দিল রেচেল। সাথে সাথে ছুটে এলো কয়েকজন মহিলা ভৃত্য। রেচেল হুকুম করল, ইনকুসি ডেরিয়ানের জন্য জলদি খাবার আনো, আর গেটের ক্যাপ্টেনকে আসতে বলো। মুহূর্তের মধ্যে হাজির হলো ক্যাপ্টেন। জুলার সম্মানে তার সামনে হাঁটু ঘষতে ঘষতে এলো সে। শতমুখে উচ্চারণ করতে লাগলো ইনকো সাজানা স্তুতি। তাকে থামিয়ে রেচেন বলল, এক্ষুনি রাজার কাছে যাও, তাকে বলো আমি যে ঘোড়াটা করে এসেছিলাম সেটাকে প্রস্তুত করতে। আমি আর ইনকোসি ডেরিয়ান এক্ষুনি টেগোলার উপরে যাব। অবশ্য কয়েকদিন পরে ফিরে আসবো আবার, কারণ আমার জন্য বিশেষ কিছু খবর নিয়ে এসেছে সে। জুলুল্যান্ডের মঙ্গল চাইলে এক্ষুনি আমাকে যেতে হবে। আর রাজা বা ইন্দুনাদের কারো কিছু বলার থাকলে তারা পথে আমার সাথে দেখা করবে। এখন রাজার কাছে গিয়ে বিদায় জানানোর সময় নেই। আর বলবে একদল জুলু সৈন্যকে প্রস্তুত হতে। আমাদের টেগুলা পর্যন্ত এগিয়ে দেবে তারা। ওই দলের প্রধান হিসেবে যাবে টাম্বুসা। আর রাজাকে বলবে, সে যদি আমাকে বাধা দেয় বা সৈন্য না দেয়, তাহলে আমার নিজের সৈন্যদল লাগবো আমি। সেটা কারোর জন্যই মঙ্গলকর হবে না। এখন যাও, মনে রেখো তোমার গতির উপর অনেকের প্রাণ নির্ভর করছে। ঠিক তীরের গতিতে ছুট দিল ক্যাপ্টেন। রিচার্ড প্রশ্ন করল, ওরা তোমার কথা মানবে? মানবে, কারণ আমাকে ভয় করে ওরা। বিশেষ করে তোমার আসার দৃশ্যটা ওদের বলেছি আমি। তবে ওরা যাই করুক, আমাদেরকে তড়িৎ গতিতে কাজ ছাড়তে হবে। ওরা কিছু চিন্তা ভাবনা করার আগেই যদি বের হতে পারি, তবেই সফল হব। খাবার চলে এসেছে, জলদি খেয়ে নাও। তারপর খাবার পরিবেশনকারী মহিলাটিকে বলল, গেটে গিয়ে বলো সাদা সর্দারের ঘোড়াটাকে খাইয়ে দাইয়ে প্রস্তুত করে রাখতে। এক্ষুনি ওটা লাগবে। আর তার ভৃত্যদেরকে প্রস্তুত হতে বলবে। এবার রিচার্ড বলল, কিন্তু আমার সাথে তো কোনো ভৃত্য নেই। কোয়াবিকে 50 মাইল পেছনে ছেড়ে এসেছি। ওর পা কেটে গিয়েছিল, তাই ওয়াগনের সাথে রেখে এসেছি ওকে। একটু ভালো বোধ করলে পেছন ফিরে বাফেলো নদীর দিকে রওনা হয়ে যাওয়ার কথা ওর। সময় নিয়ে ও প্রচুর পরিমাণে খেলো রিচার্ড। খেতে খেতে রেচেলকে জিজ্ঞেস করলো জুলুল্যান্ড থেকে এক্ষুনি বের হওয়ার তাড়া কেন ওর। রেচেল বলল যে দুটো কারণে এক্ষুনি বের হতে চায় ও। প্রথমত ওর বাবা মায়ের জন্য। রেচেলের সন্দেহ তাদের কিছু একটা হয়েছে, বিশেষ করে রেচেলের মায়ের খুব খারাপ কিছু একটা হয়েছে। আর দ্বিতীয়ত রিচার্ডের জন্য, কারণ জুলোরা রেচেলকে এমন একটা অবস্থানে বসিয়েছে যেখান থেকে বিয়ে তো দূরে থাক, ওর দিকে কেউ চোখ তুলে তাকালেও তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে জুলোরা। উপরন্তু রেচেলের নিরাপত্তা থাকার পরও ভুল করে ছোড়া একটা বর্ষা রিচার্ডের বুকে বিঁধে যাওয়ার মোটেও অসম্ভব নয়। বা অনিচ্ছাকৃতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে দিলেও পরে আর কিছুই করার থাকবে না।
রিচার্ডকে নিয়ে রেচেলের ভবিষ্যৎবাণীর কারণে ওকে আসতে দিয়েছে জুলোরা, কিন্তু পরে কি হবে খোদা মালুম। আর এর মধ্যে যদি ইসমাইল ফিরে আসে তাহলে পরিস্থিতি জটিল হয়ে যাবে আরো। রিচার্ড জানতে চাইল ইসমাইলকে। ইসমাইলের সম্বন্ধে সংক্ষেপে জানালো রেচেল, তবে যতটুকু বলল চেপে গেল তার চেয়ে বহুগুণ। যাই হোক, যখন ঘরে প্রবেশের অনুমতি চাইল রেচেলের এক মহিলা ভৃত্য, তখন রিচার্ডকেও বলল পেছনে সরে গিয়ে যতটা সম্ভব শ্রদ্ধাপূর্ণভাবে দাঁড়াতে। তারপর মহিলাটিকে ভেতরে আসতে বলল রেচেল। সে খবর দিল যে রাজার ইন্দুনারা এসেছে, ইনকু সাজানের সাথে কথা বলতে চায় তারা। ওদের আসার অনুমতি দেয়া হলো। ইন্দুনারা এসে রিচার্ডের দিকে তাকালো। মুহূর্তের জন্য কারো চোখে ফুটে উঠল কৌতূহলী দৃষ্টি, আর কারো চোখে সাপদের হিংস্রতা। তবে পর মুহূর্তে সবাই এমন ভাব করল যেন এই ঘরে নেই রিচার্ড। ইন্দুনাদের প্রশ্ন করল রেচেল, যেভাবে বলেছি সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে? হয়েছে ইনকু সাজানা, আপনার হুকুম অমান্য করবে কে? বাইরে সৈন্য নিয়ে অপেক্ষা করছে টাম্বুসা। কিন্তু ইনকু সাজানা, আপনি চলে যাবেন বলে আমাদের মন খুব খারাপ, কিন্তু আমরা কি আপনার কিছুই পেতে পারি না? এই সাদা লোকটি তো আপনার দাস, তাই আমরা ভাবছিলাম আপনার অনুপস্থিতির সময় অন্তত তাকে তো এখানে রেখে যেতে পারেন। হ্যাঁ, সে আমার দাস, এতটুকুই যথেষ্ট। আর কথা বাড়িও না। কি বলেছিলাম মনে আছে তো? এই লোক আর আমার জুলোল্যান্ডের মেহমান। যদি তার গায়ে একটা টোকাও কেউ দেয় তাহলে কঠিন প্রতিশোধ নেব আমি। রক্তের বন্যায় ভাসিয়ে দেব জুলোল্যান্ডের মাটি। রেচেলের হুমকিতে ভয়ের ছাপ ফুটে উঠল ইন্দুনাদের চেহারায়। কেবল ওদের সর্দার বলল, এই সাদা তো আমা বোনাদের সাথে ঘুরছিল, তাই রাজা জানতে চেয়েছে ওদের কোনো খবর কি এনেছে সে। হ্যাঁ, ডেরিয়ান ইনকোসিস আনা খবর হচ্ছে আমা বোনারা শান্তি চায়। জুলোরা কিছু না করলে ওরাও কিছু করবে না। আমি কি ওদের জানিয়ে দেব যে জুলোরা শান্তি চায়? প্রশ্ন করল রেচেল। এ ব্যাপারে রাজা আমাকে কিছু বলেনি। ভূত রাজার প্রতিনিধির জন্য অপেক্ষা করছে রাজা রিনগান। অপেক্ষা করছে তারা আপনার কথার কি অর্থ বলে তা জানা, আর সেদিনের ছুটন্ত তারা কি ইঙ্গিত করে বয়ে এনেছে তা শোনার জন্য। বেশ, তবে তাই হোক। আমার আরেক ভৃত্য নুইয়ে এলে ওকে আমার কাছে পাঠিয়ে দেবে। শুনবো কি বলে ওর জাতির লোকেরা। বলে উঠে দাঁড়ালো রেচেল। অর্থাৎ কথা শেষ, এবার বিদায় হও। ইন্দুনা তখন আবার জিজ্ঞেস করল, রাজা জানতে চেয়েছে কবে আপনি ফিরবেন ইনকু সাজানা? ফিরব, যখনই জুলোল্যান্ড আমার প্রয়োজন বোধ করবে তখনই ফিরব। তবে খুব সাবধান, মনে রেখো আমি আসার আগে যেন কোনো রক্তপাত না হয়। রক্তপাত হলে স্বর্গের অভিশাপ পড়বে জুলোল্যান্ডের উপর। এই বলার ছিল আমার। আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। জুলার বক্তব্য শুনে বিনয় সহকারে বিদায় নিল ইন্দুনারা। 1 ঘন্টা পরের কথা। জুলো সৈন্য পরিবেষ্টিত হয়ে রিচার্ডকে সাথে নিয়ে টেগুলার দিকে এগিয়ে চলেছে রেচেল। একটা টিলার চূড়ায় এসে পেছন ফিরে পিছনের দিকে তাকালো রেচেল। তারপর রিচার্ডকে ডেকে বলল, মনে হচ্ছে খুব শীঘ্রই আবার আমাকে এখানে ফিরতে হবে। সে কি, কেন? কারণ ওই ইন্দুনাদের চোখে শয়তানি খেলা করতে দেখেছি আমি। কিছু একটা গোপন করছিল তারা। আমার খুব ভয় করছে রিচার্ড। নুইয়ের কাছ থেকে রেচেল শুনেছিল যে সৈন্যদের মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ইসমাইল। খবরটা পুরোপুরি সত্য। মারের চোটে বেশ কয়েকদিন বিছানায় পড়ে থাকতে হয়েছে ওকে। যখন ও সোজা হয়েছে তখনও দূরযাত্রার পক্ষে অনেকটাই দুর্বল। তারপরও রাজার হুকুম বলে কথা, তাই টেগুলার দিকে রওনা হয়ে গেছে সে। গতি যদিও বেশ ধীর। রাজার তরফ থেকে রেচেলকে শোনানো হয়েছে পালিয়ে গেছে ইসমাইল। পালিয়ে গেছে, তবে সেটা ছিল সাজানো একটা নাটক, যার পরিকল্পনার কথা আমরা আগেই জেনেছি। আর যেহেতু সেটা ছিল সাজানো নাটক, তাই পরে জুলোরা আর ওকে ধরে আনার চেষ্টা করেনি। টেগুলার পারে পৌঁছে ইসমাইল দেখল ওর জন্য অপেক্ষা করছে জুলো সৈন্যদের ছোট্ট একটা দল। তাদের উপর হুকুম ছিল ইসমাইল যা করতে বলে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় তাই করতে হবে।
নদীর পাড়ে পৌঁছে ওরা দেখল যে ফুলে ফেঁপে প্রমত্তা রূপ নিয়েছে টেগুলা। এখন এটা পার হওয়া কোনো মতেই সম্ভব না। কাজে পানি কমার অপেক্ষায় পরবর্তী 10 দিন ওখানে বসে থাকতে বাধ্য হল। এই 10 দিন কেবল শুয়ে বসেই কাটায়নি ইসমাইল, নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেছে। ইসমাইলের পুরো জীবনের ইতিহাস বলে কাউকে বিরক্ত করতে চাই না, সেটা এই গল্পের সাথে প্রাসঙ্গিকও না। তাই সংক্ষেপে বলি, রেচেলকে যেমনটা বলেছিল, আসলে সম্ভ্রান্ত এক ইংরেজ পরিবারের সন্তান ইসমাইল। তবে আগে থেকেই ও রুক্ষ স্বভাবের লোক, স্বভাব দোষে বারবার ঝামেলায় জড়িয়েছে ও। পরিবার থেকে ওকে শুধরাবার তেমন পদক্ষেপ নেওয়া হয়নি, কেবল দোষারোপ করেই তারা খালাস। পরে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছিল ইসমাইল, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারেনি। একটা অঘটন ঘটিয়ে আর্মি থেকে পালায় সে। আসলে খুন করে শাস্তির ভয়ে পালায়। পালিয়ে চলে আসে জল জঙ্গলের দেশ এই দক্ষিণ আফ্রিকায়। এখানে এসে ওর মনে হয় যে নাম পরিবর্তন করা দরকার। তখনই ইসমাইল নাম গ্রহণ করে। তারপর থেকেই আসল রূপে নিজেকে মেলে ধরে ও। এখানে বাধা দেবার বা কিছু বলার মতো কেউ না থাকায় নিয়ন্ত্রণহীন জীবনযাপন শুরু করে সে। জুলুদের সাথে মিশে হয়ে যায় ওদেরই মতো। একাধিক স্ত্রী গ্রহণ করে। এরপরেই সে দেখে রেচেলকে, প্রেমে পড়ে যায় রেচেলের। মাথায় ঢুকে ওকে পাওয়ার ইচ্ছা। মনের ভেতর ফিরে আসে যে সেও একসময় ছিল সম্ভ্রান্ত ইংরেজ ঘরের সন্তান। কিন্তু কোথায় নেমেছে আজ? ওদিকে রেচেলও ইংরেজ, হোক না পয়সা কম, কিন্তু ও তো সম্ভ্রান্ত সম্মানিত ঘরের মেয়ে। কাজে রেচেলকে তার চাই। কিন্তু রেচেল ওকে প্রত্যাখ্যান করার পর রেচেলের প্রতি ওর আকর্ষণ আরও বেড়ে গেছে। তখন ইউরোপিয়ানদের মতো করে রেচেলের সামনে গিয়ে উপস্থাপন করে নিজেকে ইসমাইল। প্রতিশ্রুতি দেয় যে বাপদাদাদের মতো জীবনযাপন শুরু করবে, বর্তমানে সব ভুলে আগের অভিজাত ইংরেজ জীবনে ফিরে যাবে। কিন্তু তাতেও রেচেলের মন গলেনি। ওদিকে ইসমাইল বিশ্বাস করে বসে আছে যে রেচেল আসলেই সাধারণ কেউ না, আসলে অতি প্রাকৃত কিছু একটা আছে ওর ভেতর। ফলে ওকে পাওয়ার ইচ্ছা আরও বেড়ে গেছে ইসমাইলের। কিন্তু রেচেল যখন জুলুল্যান্ডে গেল, সব ভয়ে ইসমাইল আবিষ্কার করল পাশার ছক পুরো উল্টে গেছে। ও নিজে এখন পড়ে গেছে ইনকু সাজানার ক্ষমতার ভেতর। অর্থাৎ ওকে পাওয়ার আশা সুদূর পরাহত। এত কিছুর পর রেচেলকে পাওয়ার আশা ছাড়েনি ইসমাইল। এখানে টেগুলার ধারে বসে ভাবছে, কোনোভাবে আবার যদি ওকে জুলুল্যান্ড থেকে বের করে আনা যায়, রেচেল অবশ্যই ওর দিকে সুনজরে তাকাবে। তখনই কিছু একটা আশা করা যাবে। এখন এই আশাতে আছে সে। নিজের হাতে আর রক্তের দাগ লাগাতে চায় না ইসমাইল, কিন্তু রেচেলকে পেতে হলে ওকে ঘর হারা স্বজন হারা করতে হবে, এটা ধরেই নিয়েছে ও। তবে কিভাবে কি করবে সেটা এখনো ঠিক করেনি। ভাগ্যের উপর নির্ভর করছে ও। এর মধ্যে টেগুলার পানি কমতে শুরু করেছে। পার হওয়ার মতো অবস্থা ইতিমধ্যে চলে এসেছে সেটা। ইসমাইলের ইচ্ছা আগামীকাল নদী পার হবে। এমন সময় হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালো ডিনগানের দূত। সে জানালো যে ইসমাইল এখনো নদী পার হয়নি জেনে আহত মোষের মতো খেপে গেছে ডিনগান। এমনই খেপেছে যে আজ পর্যন্ত ডিনগানকে এমন ক্ষেপতে দেখেনি কেউই। এদিকে একজন সাদা লোককে সাথে নিয়ে রামার দিকে রওনা হয়ে গেছে ইনকু সাজানা। আধবেলা রাস্তায় পেছনে আছে তারা। এই মুহূর্তে যদি ইবুবেসি রওনা না হয়, তাহলে ওরা তার নাগাল পেয়ে যাবে। কাজেই তার প্রতি রাজার হুকুম, আগের পরিকল্পনা মোতাবেক এক্ষুনি ইবুবেসি রওনা হবে, তুলে নিয়ে আসবে বুড়ো ধর্মশিক্ষক ও তার স্ত্রীকে। কিন্তু তাদের কোনো ক্ষতি করা যাবে না। আর যদি এর মধ্যে ইনকু সাজানার সাথে তার দেখা হয়ে যায়, তাহলে ইনকু সাজানা বিন্দুমাত্র ক্ষতি করা বা তার অপমান করা যাবে না। কেবল কানে আঙ্গুল দিয়ে থাকতে হবে। ইনকু সাজানা যাই হুকুম করুক, ওরা স্রেফ কালা হয়ে যাবে। রাজার কাছে নিয়ে আসবে ইনকু সাজানার বাবা মাকে। ইনকু সাজানার সাথে সাদা লোকটি যদি ইসমাইলকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে ধরে বেঁধে রাখতে হবে, কিন্তু তার কোনো ক্ষতি করা যাবে না। কারণ তার ক্ষতি হলে বা তার রক্ত বের হলে জুলুল্যান্ডের উপর বিরাট অভিশাপ নেমে আসবে। কালো রাজার নামে, অর্থাৎ চাকা, ডিনগান শপথ করেছে যে এর অন্যথা হলে মধুতে চুবিয়ে পিঁপড়ার ডিবিতে গেঁথে রেখে ইবুবেসির যন্ত্রণাদায়ক মৃত্যু নিশ্চিত করবে রাজা। আর ইবুবেসি যদি এই মিশনে ব্যর্থ হয়, তাহলে 1 রেজিমেন্ট সৈন্য পাঠিয়ে মাফুটি ধুলোয় মিশিয়ে দেবে রাজা। দখল করবে ইসমাইলের সমস্ত গবাদি পশু, হত্যা করবে ওখানে চলে ফিরে বেড়ানো প্রত্যেকটা মানুষকে।
শুনে ভীষণ ভয় পেয়ে গেল ইসমাইল, কারণ ওর খুব ভালো করেই জানে এসব ফাঁপা বলি নয়। নদী দেখিয়ে দুধকে ইসমাইল বলল যে, নদী রেগে আছে, এমন অবস্থায় নদী পার হওয়া সম্ভব ছিল না, তবে এখনই সে পার হবে। আর রাজা যা বলেছে সেভাবেই সব হবে। সাদা লোকদের ক্যাশাগ্রহ স্পর্শ করবে না কেউই। জবাবে দুধ বলল, তাহলে তাড়াতাড়ি করুন, কারণ ইনকু সাজানা 8 দিনের দূরেও নেই, আর তার সাথে আছে সাদা সর্দার ডেরিও। ডোরিও দেখতে কেমন? প্রশ্ন করল ইসমাইল। বয়সে তরুণ, দেখতে সুদর্শন, চুলদারি দুটোই রঙেই স্বর্ণের মতো, চোখ হুবহু ইনকু সাজানার মতো। লোকে বলে সেও নাকি স্বর্গের সন্তান, আবার কেউ কেউ বলে যে ইনকু সাজানার ভালোবাসার মানুষ। তবে এত উঁচু ব্যাপারে কথা বলার আমি কে? তবে এটা আসলেই সত্যি যে লোকটাকে খুব পছন্দ করে ইনকু সাজানা। জুলোল্যান্ডে সে পা রাখার আগেই তার আশা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে ইনকু সাজানা। এমনকি ইন্দ্রনাদের পেছনে যখন সে দাঁড়িয়েছিল তখনও বারবার মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়েছে ইনকু সাজানা, বলল রাজার দূত। লোকটা কি ইনকু সাজানা অনেক ভালোবাসে না? দাঁতে দাঁত ঘষে উচ্চারণ করল ইসমাইল। তারপর সৈন্যদের ডাক দিয়ে বলল, রাজার হুকুম, এ নদী পার হতে হবে। নদীর পানিতে ডুবে মরা বর্ষায় বিদ্ধ হয়ে লজ্জাজনক মৃত্যু থেকে অনেক ভালো। কাজেই নদী পার হলো ওরা, বহু কষ্টেও যদিও। তবে অবাক ব্যাপার, এত ঝামেলার মধ্যেও কারো প্রাণ খোয়াতে হয়নি। ইসমাইল নদী পার হয়েছে শক্তপোক্ত এক জুলুর কাঁধে চেপে। ওপারে পৌঁছেই নদীর তীর বাসিয়ে এক লোককে ডাকল ইসমাইল। লোকটি ইসমাইলকে চেনে, ওর কটু স্বভাবও জানে, তাই দেরি না করে সামনে হাজির হলো সে। লোকটিকে ইসমাইল বলল এক্ষুনি মাফুটির দিকে ছুট দিতে। ওখানকার সর্দারকে বলবে শক্ত সামর্থ্য 30 জন যোদ্ধা নিয়ে আগামীকাল ভোরের আগেই চিৎকারকারীর বাড়ি রামার উপরে ক্লোফে যেন লুকিয়ে থাকে সর্দার। তারপর কি করতে হবে সেটা দেখা হলে তখন ইবুবিচি স্বয়ং জানাবে। খবর নিয়ে ছুট দিল লোকটি। এদিকে অসুস্থ ইসমাইলকে বইবার জন্য ইতিমধ্যেই লতাপাতা দিয়ে একটা পালকে বানিয়ে নিয়েছে জুলোরা। সেটাই চেপে রওনা হলো সে। সন্ধ্যা খানিক আগেই রামায়ের কাছে পৌঁছে গেল ইসমাইলের জুলু বাহিনী। ওদিকে জুলু সৈন্যদের আসতে দেখে রামাকে ঘিরে বসবাসরত নেটিভরা ভাবল ওদের মারতে বুঝি সৈন্য পাঠিয়েছে দিনগান। প্রাণ ভয়ে আর দ্বিতীয় কোনো চিন্তা করল না কেউই। সাথে সাথেই তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ছাড়ল ওরা। নিয়ে গেল ওদের গবাদি পশুগুলোকেও। একাকি রয়ে গেল কেবল পেস্টো মিস্টার ডাব। জুলুদের খবর কিছুই তার জানা হলো না। রামার কাছে পৌঁছেই পালকি থেকে নামলো ইসমাইল। 10 জন সৈন্য আর কজন ক্যাপ্টেনকে সাথে রাখল ও। বাকিদের বলল রামা ঘিরে ফেলতে। উমফুন্দুসি অথবা তার স্ত্রী যদি পালাতে চেষ্টা করে তাদের ধরে ইসমাইলের সামনে নিয়ে আসতে হবে, কিন্তু তাদের কারো কোনো ক্ষতি করা যাবে না। সৈন্যদের নির্দেশনা দিয়ে ইসমাইল নিজে রওনা হলো মিশন হাউসের দিকে। ও আশা করেছিল ওদের আসতে দেখে মিস্টার ডাব হয়তো নেটিভদের সাথে পালিয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু ঘরে পৌঁছে দেখল সদর দরজা হা করে খোলা। সদর বলে ভেতরে ঢুকল ইসমাইল, এমনকি ভেতরের ঘরের দরজাও খোলা। অবাক ও লজ্জিত হয়ে আবিষ্কার করল মিসেস ডাব বিছানায় শায়িত। খুবই অসুস্থ সে, যখন তখন অবস্থা তার। তার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে মিস্টার ডাব। তখন ওদের উপর চোখ পড়ল মিসেস ডাবের। তার ঠোঁট জোড়া নীল হয়ে আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে কথা বলার ক্ষমতা নেই তার। ওদের দিকে ইশারা করে হাত তুলল সে, কেবল ওই শক্তিটুকু আছে তার। তখন ব্যাপারটা চোখে পড়ল মিস্টার ডাবের। ফিরে তাকালো সে। মাফুটিতে ঝগড়ার পর আর ইসমাইলের চেহারা দেখেনি সে। রুক্ষ কণ্ঠে পেস্টো প্রশ্ন করল, এসব কি? এই অসভ্যদের নিয়ে এভাবে ঢুকে পড়ার অর্থ কি? আমার স্ত্রী খুবই অসুস্থ, বুঝতে পারছেন না? তাকে বিরক্ত করা উচিত না। আমি দুঃখিত, শুরু করলো ইসমাইল। মিস্টার ডাবকে আসলেই ভয় করে সে, তাই খানিকটা সম্ভ্রম আর খানিকটা লজ্জা মেশানো কণ্ঠে সে বলল, দুঃখিত, কিছু একটা খবর নিয়ে আমাকে পাঠিয়েছে রাজা ডিনকান আর আপনার মেয়ে। মেয়ের কথায় নড়ে চড়ে উঠল মিস্টার ডাব। রেচেল খবর পাঠিয়েছে? কি খবর? কেমন আছে ও? ওর কোনো সংবাদই আমরা পাই না, কেবল শুনি কিছু আবল তাবল গুজব। ইসমাইল বলল,
তার সাথে একবারে আমার দেখা হয়েছে, ভালোই আছে সে। তবে আপনিও জানেন জুলোরার ওকে ইনকো সাজানা বানিয়েছে, তাই খুব কড়া প্রহরের ভেতরে রাখা হয় ওকে। আমার মেয়ে তাহলে ওই অসভ্যদের মাঝে একা একা বেঁচে আছে? অনেকটা তাই। তবে শুনেছি এখন একজন সঙ্গী পেয়েছে সে, এক বদখত সাদা লোক সে। তার সাথে আপাতত আছে আপনার মেয়ে। বলে বিশ্রে একটা ভঙ্গি করল ইসমাইল। আমার মেয়ে একটা বদখত সাদা লোকের সাথে? এ হতে পারে না। তার নাম কি? প্রশ্ন করল পেস্টো মিস্টার ডাব। জানি না, কেবল ব্যাটাটা ওকে ডাকে ডোরিও নামে। বলে সে বয়সে তরুণ আর তার চুল নাকি সাদা। ইনকো সাজানা তাকে খুব ভালোবাসে। ওই লোকের ব্যাপারে এতটুকুই জানি আমি। হতাশায় মাথা নাড়ল মিস্টার ডাব, কিন্তু মিসেস ডাব সোজা হয়ে বসে পড়েছে। সবই শুনেছে সে। স্বামীর আস্তিন ধরে টানল সে, ফিসফিসিয়ে বলল, জন, ও ডেরিয়েন, রিচার্ড ডেরিয়েন। সেই যে হুমটুমা নদীতে বানের সময় রেচেলকে বাজিয়েছিল, সেই ছেলে। রেচেল ছেলেটাকে কখনো ভুলেনি। হো, ঈশ্বরকে ধন্যবাদ, হাজার ধন্যবাদ। ওর সাথে নিরাপদেই থাকবে আমাদের রেচেল। আমি সবসময় জানতাম রেচেলকে ছেলেটা খুঁজে পাবেই, কারণ ওরা একে অপরের জন্য সৃষ্টি। এটুকুই বলতে পারল সে। তারপর আবার বিছানায় পড়ে গেল মিসেস ডাব। এবার ইসমাইলও বলল, জুলোরাও একই কথা বলে। ওরা নাকি তৈরি হয়েছে পরস্পরের জন্য। হয়তো নেটিভদের মতো করে বিয়েও করে নিয়েছে ওরা। রীতিমতো গর্জে উঠল মিস্টার ডাব। বলল, আমার মেয়ের নামে অপমানজনক কথা বলা বন্ধ করুন। আপনি যেভাবে স্ত্রী গ্রহণ করেছেন, আমার মেয়ে কখনোই সেভাবে স্বামী গ্রহণ করবে না। এমনকি লোকটি রিচার্ড ডেরিয়েন হলেও না। বলুন এবার, ওরা কি এদিকে আসছে? না না, যেখানে ওরা আছে খুব আরামই আছে। তাছাড়া জুলোরাও ওদের আসতে দেবে না। তবে এ নিয়ে দুঃখ করবেন না, কারণ আমাকে পাঠানোই হয়েছে আপনাদের দুজনকে ওদের কাছে নিয়ে যাওয়ার জন্য। স্ত্রীর দিকে একবার তাকিয়ে পেস্টোর বলল, কিন্তু এখন তা কোনো মতেই সম্ভব না। সম্ভব অসম্ভব জানি না। রাজার হুকুম আর ইনকো সাজানের ইচ্ছা, আপনারা সেখানে যাবেন, তাই যেতেই হবে। আপনি কি পাগল হলেন? আমার স্ত্রীর অবস্থা দেখেছেন? একটা পা ফেলা ওর পক্ষে কি এখন সম্ভব? ও কেমন করে যাবে? নির্বিকার ভাবে ইসমাইল বলল, ওইসব নিয়ে চিন্তা করবার সময় নষ্ট করবেন না। বয়ে নেওয়া হবে মিসেস ডাবকে। তার পরনে ভালো পোশাক না থাকলে অসুবিধা নেই, কম্বলে মুড়ে বয়ে নিয়ে যাব। আপনাদের নিতে হবে, এটাই আমার জন্য রাজার হুকুম। কাজে নিতেই হবে। আপনাদের জন্য নিজের গলা কাটা যেতে দিতে পারবো না আমি। মিসেস ডাব তখন বলল, জন, তুমি যাও, আমাকে নিয়ে মাথা ঘামিও না। আমার সময় চলে এসেছে। নিশ্চিন্তেই মরবো আমি, কারণ রিচার্ড ডেরিয়ান চলে এসেছে। তার কাছে নিরাপদে থাকবে আমার রেচেল। মনে হলো রিচার্ডের নাম কানে যাওয়া মাত্রই বিগড়ে গেল ইসমাইলের মেজাজ। রীতিমতো ধমকের সুরে বলল সে, আপনারা যাবেন না সৈন্যদের দিয়ে তুলে নেব? এবার পেস্টোরও রেগে গেল। বদমাইশ কোথাকার, ওকে ফেলে এই অবস্থায় যাব কিভাবে? খবরদার, যে ওর গায়ে হাত দেবে গুলি করে মারব তাকে। যাও এখন থেকে, বের হো সব। বলতে বলতেই ছিনিয়ে নিল দেয়ালে ঝোলানো ডাবল ব্যারল শর্ট পিস্তলটা। কক করল সেটা। কৌতূহলের সাথে ঘটনা প্রবাহ দেখছিল জুলোরা। ইসমাইলের ওদের হুকুম করল, চিৎকারকারীকে বেঁধে ফেলো আর খাটিয়া সহ তুলে নাও মহিলাটাকে। সে যদি পথে মারাও যায়, আমাদের কিচ্ছু করার নেই, রাজার হুকুম। ক্যাপ্টেনরা দ্বিধা করছে। গুলির ভয়ে নয়, বরং অসুস্থ মানুষটার অবস্থা নাড়িয়ে দিয়েছে জুলোদের কঠিন হৃদয়কেও। তাই নড়তে চাইছে না ওরা। এবার ধমকানো শুরু করলো ইসমাইল, ভীতু গাধার দল, শুনতে পাচ্ছিস না? রাজার হুকুম, যা বললাম কর, নয়তো সবাইকে মরতে হবে। আর ওই বুড়ো ভামটা তোদের বাধা দিলে লাঠি দিয়ে আঘাত করে তাকে নিরস্ত্র কর। এবার আর দ্বিধা করল না ওরা। লাফিয়ে গিয়ে মিসেস ডাবের খাট তুলে ধরল। সাথে সাথে সবচেয়ে কাছের লোকটিকে উদ্দেশ্য করে পিস্তলের এক নল খালি করল মিস্টার ডাব। গুলি খেয়ে লুটিয়ে পড়ল সে। অন্য জুলোরা ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে মিস্টার ডাবের উপর, লাঠি দিয়ে আঘাত করছে তাকে। এদিকে হুড়ুহুড়ির মধ্যে একটা জোরালো আঘাত পড়ে গেল মিস্টার ডাবের মাথায়।
একই সময় আঙ্গুলের টান লেগে একটা গুলি বেরিয়ে এলো পিস্তলের অপর ব্যারেল দিয়ে। একটুর জন্য ইসমাইলকে মিস করল সেটা। ওদিকে লাঠির আঘাতে বিছানায় চিত হয়ে পড়ে গেছে মিস্টার ডাব। তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে তার। তার আজীবনের চাওয়া ছিল শহীদের মৃত্যু, তাই পেল সে। এক ক্যাপ্টেন এগিয়ে গিয়ে হৃদকম্প পরীক্ষা করে দেখে নিশ্চিত হলো আসলে মারা গেছে মিস্টার ডাব। বলল, দুজনই তো শেষ, এবার কি ইবোবেসি? ইসমাইলের চেহারা থেকে রক্ত সরে গিয়ে ফ্যাকাশা হয়ে গেছে তার চেহারা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। এমন কিছু ঘটে যাবে আশা করেনি কেউই। হাতের তালু দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, রাজার হুকুম ছিল ওদেরকে তার কাছে নিয়ে যেতেই হবে, সেটাই করব, কিন্তু ওদের মেরে ফেললে কেন? মহা আতঙ্কের সাথে বলল, ওদেরকে মেরে ফেলে ইনকো সাজানোর অভিশাপ আমাদের উপর ডেকে এনেছো তোমরা। এবার ক্যাপ্টেনের বিস্মিত মন্তব্য, ও, আপনি আমাদের হুকুম দিয়েছেন লাঠি দিয়ে ওকে আঘাত করতে, আর রাজা আমাদের বলে দিয়েছে আপনার হুকুম মানতে, তাই আপনার হুকুম আমরা মেনেছি। কিন্তু কে জানতো, চিন্তাভাবনা করতে করতে ভাবুক ব্যাটার খুলে এত পাতলা হয়ে গেছে। আপনি বা আমি হলে মাথার ওইটুকা টেরই পেতাম না। কিন্তু এখন কথা হচ্ছে অপর পারে চলে গেছে ওরা। ওদের স্পর্শ করে পাপ করতে আমরা রাজি না। তাছাড়া এই মৃত মানুষদের হাড্ডিগুড্ডি রাজার কোনো কাজে লাগবে? তার উপর যদি ভূত হয়ে আমাদের পিছু লাগে তখন? তারপর জুলুতের দিকে ফিরে ক্যাপ্টেনটি বলল, ভাইরা, চলো রাজার কাছে ফিরে গিয়ে সব তাকে জানাই। তবে আমাদের ভয়ের কিছু নেই, কারণ ইবোবিসি আমাদেরকে হুকুম করেছে, আমরা তাই করেছি, নিজের ইচ্ছায় কিছু করিনি। জুলুরাও বলল, হ্যাঁ হ্যাঁ, রাজার কাছে ফিরে যাব। ইবোবিসি আসবেন আমাদের সাথে? না, যাব না। তোমাদের ভুলের খেসারত দিতে গিয়ে আমার ধরটাকে রাজা মুচড়ে ছিল, সেটাই বুঝি চাও? যাও, শান্তি পেলে যাও, কিন্তু জেনে রেখো ইনকু সাজানা এদিকেই আসছে, ভুলেও তার সামনে যেও না। তোমাদের দেখলে যা বোঝার বুঝে নেবে সে, তারপর মৃত্যু আসবে তোমাদের। আর একটা কথা, এই বুড়ুবুড়িকে বাবা মা বলে মানত ইনকু সাজানা। এক সৈন্য জবাব দিল, হ্যাঁ, ইনকু সাজানার আসার কথা আমরাও শুনেছি, তাকে এড়িয়ে যাব আমরা, আর অভিশাপকে আমরা সবাই ভয় পাই। কিন্তু ইবোবেসি, আসলে ভয় আমাদের নয়, আপনার, কারণ আমরা আপনার হুকুম তামিল করেছি কেবল। তাছাড়া এই চাঁদ শেষ হওয়ার আগেই মারা যাবেন আপনি। পারলে স্বর্গের সাথে সন্ধি করে ক্ষমা চেয়ে নিন। আমরাও যাচ্ছি রাজার কাছে, ক্ষমা চাইব তার কাছে। আতঙ্কিত ইসমাইল কপালের ঘাম মুছতে মুছতে বলল, অভিশপ্ত কুত্তার দল, আমাকেও সাপে তুলে ফেলতে চাইছিস? মর্গি? না না ইবোবেসি, আমরা নই, মরতে চলেছেন আপনি। হয়তো ইনকু সাজানা নিজে সেটা দেখবেন, আর নইলে দেখব আমি। আমাকে কিন্তু কেউ সাদা উমফেগুজান নামে ডাকে না, যার অর্থ নিম্নবর্ণের সাদা মানুষ, যে রক্ত ঝরানোর কূট পরিকল্পনা করে কিন্তু নিজে কাপুরুষের মতো পিছিয়ে যায়, আর ওই কাজ করার দায়িত্ব ফেলে যোদ্ধাদের ঘাড়ে। বিদায় ইবোবেসি, শেয়ালে আপনার রক্ত মাংস খেয়ে ফেলার পরও যদি কিছু থাকে তো কথা দিলাম আমি ফিরে আসব, কবর দেব যা বাকি থাকে, কারণ ইনকু সাজানা আপনাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেবে। মেঝেতে পড়ে থাকা মৃত্যু পথযাত্রী জুলো সৈন্যটি কাতরে উঠে অন্যদের বলল, ভাইরা, আমাকে এভাবে ফেলে চলে যাবে তোমরা? এক কদম এগিয়ে তাকে পরীক্ষা করে দেখল এক ক্যাপ্টেন। একবার মাথা নেড়ে এসে বলল, ও মরে যাবে, লিভারে গিয়ে ঢুকেছে সাদা মানুষের বজ্র, তবে ওটা তোমার বদলে ইবোবিসিকে গাতলে ভালো হতো, ইনকু সাজানা কিছু ঝামেলা কমতো। তবে তুমি মরবেই, তোমার হাতে এখনো শক্তি আছে। এ নাও বর্ষা, তুমি জানো এটা কোথায় গাঁথতে হয়, আর মারা যাওয়ার আগে বলো যদি কোনো বার্তা থাকে তোমার। মনে আছে ভাই, 20 বছর আগে লড়াইয়ের কথা, কেমন করে পাশাপাশি দাঁড়িয়ে পড়েছিল, ওকে ঠেলে ফেলে আমাকে বাঁচিয়েছিলে তুমি, আর ওকে মেরে ফেলেছিলে। তোমার মেয়েকে আমি বলবো কোথায় নেকলেসটা পাওয়া যাবে, আরও বলবো ওর প্রথম ছেলের নাম তোমার নামে রাখতে বলেছ তুমি। শুভরাত্রি ভাই, তোমার এসাগাইটা ব্যবহার করো। আমিও জানি তোমার ক্ষতটা খুব যন্ত্রণাদায়ক, আর তুমি নিজেকে মারতে না পারলে ইবোবিসি বর্ষাটা তোমার উপর ব্যবহার করবে। শুভরাত্রি ভাই আমার। আপনাকেও বিদায় ইবোবিসি, আমরা টেকুলা পার হয়ে যাচ্ছি। ভাই, পারলে ইনকু সাজানোর জন্য অপেক্ষা করো, তাকে বলো কিভাবে মারা গেছে চিৎকারকারী। জুলু সৈন্যদের দরজা পার হতে দেখল পড়ে থাকা সৈন্যটি।
বহু কষ্টে উঠে দাঁড়ালো সে, তুলে নিল বর্ষাটা, নিজেকে গেঁথে ফেলল সে। পড়ে যেতে যেতে বর্ষাটা ছুটে গেল তার হাত থেকে। সেটা গিয়ে লাগলো ইসমাইলের গায়ে। ফলার আঘাতে রক্ত বেরিয়ে এলো তার পা থেকে, কিন্তু সেদিকে ওর খেয়ালই নেই। মৃতদের তিনটির দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেয়ালে ঘেঁষে বসে পড়ল সে। ইসমাইলের নিজের মন থেকেই উঠে এলো, ওদের খুন করেছ তুমি ইসমাইল। প্রতিশোধের জন্য ওরা এখন ঈশ্বরের কাছে আকুতি জানাচ্ছে। ভুলেও কখনো একা থেকো না, নয়তো ওদের আত্মা তাড়া করে ফিরবে তোমায়। মৃত পেস্টর পড়ে যাওয়ার সময় এমনভাবেই পড়েছে যে এখনো ইসমাইলের মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে আছে সে। নির্বিশেষ খোলা দৃষ্টিতে যেন ইসমাইলের সমস্ত পাপের বয়ান জেনে নিচ্ছে সে। আর ঠিক তখনই খোলা জানালা দিয়ে ডুবন্ত সূর্যের লালচে সোনালি আলো এসে পড়ল পেস্টরের চেহারার উপর। ঠিক একজন সন্ন্যাসের মতো উদ্ভাসিত হয়ে উঠল তার চেহারা। গলার ক্ষতটা থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে গিয়ে পড়ল মেঝের উপর। যে সামান্য শব্দটুকু হলো তাই ইসমাইলের কানে শোনালো পিস্তলের গুলির মতো। এতে করে উঠে বসার শক্তি পেল ইসমাইল। ভীতু হায়ানার মতো ছিটকে বের হয়ে গেল ঘর থেকে। বাড়ির সীমানার দেয়ালের সামনে দাঁড়িয়ে মনে পড়ল 30 জন লোক আসতে বলেছিল ও। ওরা হয়তো এতক্ষণে জায়গা মতো পৌঁছে গেছে, গিয়ে দেখা দরকার। তাছাড়া মানুষের সাহচর্য এখন দরকার আতঙ্কিত ইসমাইলের। কাজে রওনা হয়ে গেল সে। মনে হলো যা হয়েছে আসলে ওর জন্য খুব একটা খারাপ হয়নি। এখন পথে কাঁটা বলতে রইল কেবল এক ডরিয়ে। অবশ্য এই সাদা লোকটিকে কোনো না কোনোভাবে তাড়ানো খুব একটা বড় সমস্যা নয়। এদিকে আজকের অঘটন প্রকাশ করার মতো কেউ নেই, কারণ মৃত মানুষেরা কথা বলে না, জুলুরাও মুখ খুলবে না। কাজে রেচেলের এখন আর কোনো যাওয়ার জায়গা নেই। তাই আশা করাই যায় যে ইসমাইল এদিকে ফিরবে রেচেল। কিন্তু তারপরও রেচেলকে ভয় পায় ইসমাইল, জুলুদেরকেও ভয় পায়, এবং আরও কিছু শক্তি আছে যা কোনো সংজ্ঞা দিয়েই বোঝানো সম্ভব না। ইসমাইল জানে এসব শক্তিকে ওর ভয় পেতে হবে। ইতিমধ্যেই নিজের চারপাশে ওর অদৃশ্য শক্তিগুলো ভীতি জাগানিয়া উপস্থিতি টের পেতে শুরু করেছে ও। ক্লুফের উপর চলে এলো ইসমাইল। ঝোপের ভেতর থেকে ওকে ডাকলো কেউ। ইসমাইলের রুক্ষ জবাব, বাইরে বেরিয়ে আয় কুত্তা। ইসমাইলের রুক্ষ জবাব শুনে ঝোপের ভেতর থেকে বের হয়ে গেল এক লোক। সম্ভ্রমে ইসমাইলকে স্যালুট করল সে, বলল, সর্দার, আপনার হুকুম পেয়ে রওনা হয়েছে আমরা। এইমাত্র এসে পৌঁছেছি। কিন্তু রামাতে কি হয়েছে সর্দার? সবাই তো নীরব কেন? ইসমাইল ওদের বলল, জুলুরা এসেছিল, মেরে রেখে গেছে শিক্ষক আর তার স্ত্রীকে। আমি ওদের বাঁচাতে ব্যর্থ চেষ্টা করেছিলাম। দেখ, এই করতে গিয়ে ক্ষত হয়েছে সেখানে, আর রামার এই কালোরা সবাই পালিয়ে গেছে। আফসোস করে উঠল কালো লোকটি, বলল, খুব খারাপ হয়েছে। শিক্ষক লোকটি ছিল খুবই ভালো আর পবিত্র মানুষ, কোনো সন্দেহ নেই তার আত্মা এই অপমৃত্যু শোধ নেবে। এমন কিছু ঘটবে সেটা আমি অনুমানও করেছিলাম, কারণ গত রাতে খোদা মালুম কোথা থেকে যেন একটা কুকুর এসে ঢুকে পড়েছিল আপনার কালের বেড়ার ভেতর। কাঁদতেই থাকে, ওটা কাঁদতেই থাকে। আমরা সবাই বহু চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি কুকুরটাকে। ভেবে নিয়েছিলাম ওটা নির্ঘাত একটা ভূত। আপনার স্ত্রীটা সবাই ভেবেছে আপনার বুঝি কোনো ক্ষতি হয়েছে। দুশ্চিন্তায় ছিল তারা। ধমক মেরে লোকটাকে থামিয়ে দিল ইসমাইল, বলল, থামো বদ জাদুকর কোথাকার, নয়তো ওই ভূত কুকুরের চেয়েও জোরে কাঁদবে তুমি। অবাক হওয়া দৃষ্টি ফুটে উঠল তার চেহারায়। ভদ্রস্বরে সে বলল, আমি খারাপ কিছু বুঝাইনি সর্দার। যাক, এখন আপনার হুকুম কি সর্দার? এখানে অপেক্ষা করবো আমরা। মনে হয় চিৎকারকারী মেয়ে, যাকে জুলুরা বলে ইনকু সাজানেই জোলা, সে আসছে। তার কোনো সাহায্য দরকার হতে পারে। 30 জন লোক আনতে বলেছিলাম, এনেছ? এনেছি সর্দার, ঝুপে লোকে আছে ওরা। তারপর পরিহাস তরল কণ্ঠে সে বলল, আমিও ভেবেছিলাম জুলুদের যে হুকুম দিতে পারে ইনকু সাজানেই জোলা যার নাম, তাকে সাহায্য করতে পারলে আমরা খুশি হব। ট্রেগুলা পার হয়ে যেভাবে রানের মতো ডিনগানে ক্রালে গিয়েছিল রেচেল, সেভাবে আবার ফিরে আসছে ও। ওর সামনে সেই সাদা শার্টটার লাগাম ধরে এগিয়ে আসছে টাম্বুসা, আর পেছনে ঘোড়ার চড়ে আসছে রিচার্ড। সৈন্যদের অর্ধেক ওদের আগে আর অর্ধেক পেছনে।
রাত হলে বিশাল কোনো ক্রালে একাকে রাত কাটাচ্ছে রেচেল। ওর সেবার জন্য ওখানে থাকছে উচ্চবংশীয় কুমারী জুলোমেয়েরা। তবে রিচার্ডের কপালে জুটছে বেড়াহীন শ্রীহীন কোনো ক্রাল। ইসমাইল নদী পার হওয়ায় কয়েকটা ঘন্টার মধ্যেই রেচেলরা এখানে এসে পৌঁছালো। ক্যাম্প করলো নদীর পাড়ে। রিচার্ডকে তলব করলো রেচেল। যাত্রাপথে ওর সাথে তেমন একটা শব্দ করার সুযোগ পায়নি রেচেল। রিচার্ড এলেই ইংরেজিতে ওকে জিজ্ঞেস করলো শরীর স্বাস্থ্যের হাল কেমন, জুলোরা ভালো ব্যবহার করেছে কিনা। তবে ওদের বিদেশি ভাষার কথাবার্তা নিয়ে রেগে আছে জুলোরা, কারণ স্পাইরা ওদের কথার অর্থ বুঝতে পারছে না। যা হোক, রেচেলের প্রশ্নের জবাবে রিচার্ড বলল, শরীর ভালোই, কিন্তু এখন তোমার পরিকল্পনা কি? নদীর পানি অনেক উঁচু দিয়ে বইছে, পার হওয়া এই মুহূর্তে কষ্টকর হবে মনে হয়, তবে অসম্ভব না। শুনলাম আজ সকালেই সশস্ত্র জুলু সৈন্য নিয়ে নদী পার হয়েছে ইসমাইল নামের এক সাদা লোক। সম্ভবত এর কথাই আমাকে বলেছিলে তুমি। রেচেল জানে ওর উপর চোখ রেখেছে জুলোরা, তাই খবরটা শুনেও চেহারার বিস্ময় ফুটতে দিল না। ও স্বাভাবিক চেহারা রেখে প্রশ্ন করল, তা কি করে সম্ভব? আমি তো শুনেছি অনেকদিন আগেই জুলুল্যান্ড থেকে পালিয়ে এসেছিল ইসমাইল, কিন্তু তাহলে সৈন্য নিয়ে কি করে নদী পার হয় ও? তা জানি না রেচেল, তবে তলে তলে কোনো রহস্য ঘোটপাক কাটছে। আমি কিন্তু কিছু জিজ্ঞেস করলেই জুলোরা কাজ ঝাঁকিয়ে বলে ওরা কিছু জানে না, সব রাজা জানে। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে রেচেল, জুলোদের আমি কিছুই জিজ্ঞেস করতাম না, তখন ওরা ধরে নিত সবই জানা আছে তোমার। হ্যাঁ জানি, আজকেই আমরা ওপারে যাব, তবে নদী পার হব শুধু তুমি আর আমি, আর কেউ না। রামাতেও আমরা কেবল দুজনেই যাব, সেটাও আজই। আমার মন বলছে খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে, ভীষণ ভয় করছে আমার রিচার্ড। কিন্তু একা আমার নদী পার হব কি করে? জুলোদেরই বা ম্যানেজ করবে কি করে? প্রশ্ন করল রিচার্ড। এখনো কিছু জানি না, তবে তুমি যেভাবে ক্যাম্প করেছ ওখানেই তোমার আর আমার ঘোড়াগুলোকে স্যাডল পরে প্রস্তুত করে রেখো। সময় হলে আমি তোমার কাছে আসব। এখন যাও। রেচেলকে স্যালুট করে চলে গেল রিচার্ড। টাম্বুসা আর অন্যান্য ক্যাপ্টেনদের ডাকলো রেচেল, জিজ্ঞেস করলো নদীর কি অবস্থা, কারণ নদীটা ওদের ক্যাম্প থেকে 8 মাইল দূরে। টাম্বুসা বলল, নদী খুব রেগে আছে, আমাদের কারো পক্ষে নদী পার হওয়ার চিন্তা করা সম্ভব না। তাই বেশ, আমি নিজেই নদী দেখব বলে ঘোড়া যেখানে রাখা আছে সেদিকে গেল। পেছনে পেছনে গেল টাম্বুসা আর ওর দলবল। ওখানে স্যাডল ব্রিডল পরানো অবস্থায় দাঁড়িয়ে আছে দুটো ঘোড়া। পাশে মাটিতে বসে ধূমপান করছে রিচার্ড। রেচেলদের আসতে দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো ও, স্যালুট করলো রেচেলকে, কিন্তু ওর দিকে ফিরেও তাকালো না রেচেল। লাফিয়ে উঠল ধূসর রঙের মেয়ারটার পিঠে। রিচার্ডকেও ঘোড়ায় চড়তে ইশারা করল। ওদিকে উদ্গ্রীব হয়ে উঠেছে টাম্বুসা, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন ইনকুসাজানা? নদীর পানিতে মন্ত্র দেব যাতে পানি শান্ত হয়ে যায়, তাহলে আগামীকাল নদী পার হতে পারবো আমি। ডুয়েরো এসো, তুমি এসো টাম্বুসা, বাকিরা থাকুক। আমার জাদু সবাই দেখতে পারবে না, নয়তো ওদের চোখ অন্ধ হয়ে যাবে। ক্যাপ্টেনরা দ্বিধা করছে দেখে কোষে এক ঝাড়ি লাগালো ওদের রেচেল। চলে গেল ওরা। ঘোড়ার পিঠে রিচার্ড আর পায়ে হেঁটে ওদের সাথে চলে রওনা হলো টাম্বুসা। নদীর পাড়ে যেখানে ওকে সালাম করে জুলোরা গ্রহণ করেছিল সেখানে পৌঁছে রেচেল দেখল নদীতে পানি আছে বটে, কিন্তু ঘোড়ার পিঠে বসে অনায়াসে নদী পার হওয়া সম্ভব। তখন রিচার্ডকে বলল, আমাদের বাধা দেওয়ার কেউ নেই, কাজে এক্ষণে নদী পার হবো আমরা। আর টাম্বুসা তোমাকে মারতে বর্ষা না তুললে ওকে কিছু বলো না, আমার সাথে সবসময় সদয় আচরণ করেছে ও। তারপর টাম্বুসাকে বলল, আমি পানির সাথে কথা বলেছি, পানি আমার ক্ষতি করবে না। সময় এসেছে, তাই তোমাদেরকে কিছু সময়ের জন্য আমাকে ছেড়ে যেতেই হবে। আমার শ্বেতাঙ্গ বৃত্ত ডোরিয়ার সাথে এগিয়ে যাব আমি। তুমি টাম্বুসা ছাড়া আর কেউ নদী পার হয়ে আমাকে অনুসরণ করবে না, এটাই আমার হুকুম। পানি একটু কমলে আমার সাদা শার্টটা ওটার মালামাল সহ তুমি নিয়ে আসবে, ওটাকে রামাতে পৌঁছে দেবে। শুনেছ আমার কথা? শুনেছি ইনকুসাজানা, তবে আমার মন ভেঙে গেছে। তবু আমার হুকুম মানবে তুমি টাম্বুসা?
মানব ইনকু সাজানা, কারণ আমি জানি না মানলে আকাশ ভেঙে পড়বে আমার মাথায়। রাজার হুকুম ছিল আমরা যেন নদী পার হবার চেষ্টা না করি, এমনকি পার হতে পারলেও না। তবে আমার ধারণা খুব শীঘ্রই জুলুল্যান্ডে আপনার সন্তানদের কাছে ফিরে আসবেন আপনি। তাই বলছিলাম, আগামী সকাল পর্যন্ত অপেক্ষা করলে ভালো হতো না? যখন পানিও আরেকটা নেমে যাবে, আপনার যাত্রাও নিরাপদ হতো। তখন একটু ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে টাম্বুসার সরাসরি চোখের দিকে তাকালো রেচেল। প্রশ্ন করল, আচ্ছা টাম্বুসা, আমাকে বলেছিলে ইউবিসি পালিয়ে গেছে, তাহলে কয়েক ঘন্টা আগে সৈন্য নিয়ে সে এই নদী পার হলো কিভাবে এবং কেন? এই যে মাটিতে ওর পায়ের দাগ দেখছি আমি। মাথা নিচু করে টাম্বুসা বলল, আমি কিছু জানি না ইনকুসা জানা। আগামীকাল সাদা ষাঁড়টাকে রামাতে নিয়ে আসবো আমি, একাই আসবো। হ্যাঁ, তাই এসো, কিন্তু যদি ওখানে আমাকে খুঁজে না পাও, বের করবে ইবুবেসি কোথায় আছে। দরকার হলে বর্ষার সাহায্য নেবে, খুঁজে বের করবে আমাকে আর এই সাদা সর্দার ডেরিওকে। টাম্বুসা বলল, আপনার কথার অর্থ আমি বুঝিনি, তবে আপনাকে খুঁজবো আমি, নিশ্চিত থাকুন। রামাতে না পেলে সারা তল্লাট উল্টে পাল্টে ফেলবো। দরকার হলে জুলুল্যান্ডের সমস্ত বর্ষা ডেকে আনবো আমি। তাহলে বিদায় টাম্বুসা, ক্যাপ্টেনদেরও আমার হয়ে বিদায় বলে দিও। ওদের জানিও আমার ইচ্ছে ফিরে যাক ওরা। রাজা ও বাকি সবার জন্য আমার ও সাদা সর্দারের আশীর্বাদ রইল। কাল রামাতে আবার আমাদের দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। বলে রিচার্ডকে নিয়ে পানিতে নেমে গেল রেচেল। পেছনে সরে দাঁড়িয়ে রেচেলকে বায়াত দিল টাম্বুসা। গর্জন তুলে ছুটছে কাদায় লাল হয়ে থাকা নদীর পানি। তবে স্রোত থাকলেও নদী পার হতে তেমন একটা ঝামেলা হলো না। মাঝে একবার কেবল রেচেলের ঘোড়াটা পা হড়কে গেল, অবশ্য সেটাও কয়েক গজ এড়িয়ে নিচ থেকে সামলে নিতে পারল। ফলে কোনো ঝামেলা ছাড়াই ওপারে চলে গেল রেচেল আর রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিচার্ড বলল, অবশেষে মুক্ত, আর ভয়ের কিছু নেই রেচেল। বলে রেচেলের দিকে তাকালো রিচার্ড। দেখল ফ্যাকাশে হয়ে আছে রেচেলের চেহারা, সামনে ঝুঁকে গেছে ও, এমনভাবে স্যাডেলের পমেল আঁকড়ে ধরে আছে যেন এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। লাফিয়ে সামনে বাড়ল রিচার্ড। কি হয়েছে রেচেল? স্রোত দেখে ভয় পেয়েছ? অসুস্থ লাগছে? কি হয়েছে? কয়েক মুহূর্ত ওভাবেই থাকলো রেচেল, তারপর যেন নিজেকে ফিরে পেল। ধীর নিচু কণ্ঠে বলল, জুলুদের মাঝে এতদিন থেকেছি, ইনকু সাজানোর অভিনয় করেছি, কিন্তু এখন মনে হচ্ছে আসলে ইনকু সাজানোর ক্ষমতা আমার ভেতর কাজ করা শুরু করেছে। পানি পার হবার সময় বাবা মায়ের কণ্ঠ শুনেছি আমি, মনে হলো তারা যেন আমাকে ডাকছে। ভীষণ যন্ত্রণা আর ভয়ের ভেতর আছে ওরা। প্রায় 1 মিনিটের মতো ওদের কণ্ঠ শুনেছি, মনে হলো তোমাকে নিয়েও কিছু একটা বলল তারা। তারপরে মনে হলো ঠান্ডা একটা বাতাসের ঝাপটা এলো, অপার্থিব বাতাস, আমাদের চেনা জানা কোনো কিছু নয় সেটা। এরপরে মুছে গেল সব, আর মাথায় শূন্য হয়ে গেল। কিভাবে নদী পার হয়েছে বলতে পারবো না। সম্বিত ফিরল তোমার ডাকে, দেখলাম এপারে দাঁড়িয়ে আছি আমি। হেসো না রিচার্ড, আমি সত্যি বলছি, আসলে কাফরিরা ঠিক বলে, আসলে মনে হয় আমার ভেতর কিছু একটা আছে। তোমার আসার খবর আমি অনেক আগে থেকেই পেয়েছিলাম। না, হাসবো কেন? আমি তো অন্তত জানি যে 8-10টা মেয়ের চেয়ে অনেক ভিন্ন তুমি, বলল রিচার্ড। রেচেলের অস্বস্তির খানিকটা ওর ভিতরে ঢুকে গেছে। অস্বস্তিটা ওর ভেতর বইয়ে দিল ভয়ের চোরা স্রোত। রিচার্ডের কণ্ঠে তার লোকানোই রইল না। রিচার্ড বলে চলল, জুলুদের সাথে অনেকদিন ছিলে অসম্ভব চাপের ভেতর, হয়তো তার প্রভাবেই অমন কল্পনা খেলে গেছে তোমার মাথায়। হয়তো, প্রার্থনা করি সেটাই যেন হয়। কয়টা বাজে? হঠাৎ প্রশ্ন করল রেচেল। সূর্যের অবস্থান দেখে রিচার্ড বলল, আনুমানিক 6:30। তাহলে তো অন্ধকার নামার আগে রামাতে আমরা পৌঁছাতে পারবো না, বলল রেচেল। তা হয়তো পারবো না, কিন্তু উজ্জ্বল জ্যোৎস্না পাবো। চাঁদ বেশ বড় আছে এখনো, বলল রিচার্ড। একবার কেঁপে উঠল রেচেল, বলল, হ্যাঁ, বড় চাঁদ। জানি না বাড়ি ফিরে কি দেখব চাঁদের আলোয়। সন্ধ্যার লালিমা গায়ে মেখে অনেক ঝোপঝাড় আর ঝিরি পার হয়ে এগিয়ে গেল ওরা।
অন্ধকার নেমে এলো এক সময়, গতি কমে গেল ওদের। তারপর চাঁদ উঠল। উজ্জ্বল রূপালী আলোয় ওরা পৌঁছে গেল রামায়ের আগের বিস্তীর্ণ ঘেঁষে সমতল জমির প্রান্তে। চাঁদের আলোয় রূপালী বর্ণ ধারণ করেছে বিশাল প্রান্তর, কিন্তু ফ্যাকাশে দেখাচ্ছে রেচেলকে। এ লম্বা পথে ওদের তেমন কথা হলো না, অথচ কত কথা জমেছিল রেচেলের মনে। কথার ঝর্ণাটা হঠাৎই যেন শুকিয়ে গেছে। যা হোক, রামায়ের কাছে চলে এসেছে ওরা, কিন্তু ভীষণ নীরব হয়ে আছে রামা। লোকজনের কোনো সারা শব্দ নেই, কোথাও আলো জ্বলছে না। চার্চের এ সময় সন্ধ্যার প্রার্থনা হয়, তার আগে ঘণ্টা বাজে, কিন্তু ঘণ্টাও নীরব হয়ে আছে, নিষ্প্রাণ হয়ে আছে পুরো এলাকা। রিচার্ড, কোথাও কেউ নেই কেন? রামায়ের তো কোনো ক্ষতি হয়নি দেখেছি, কিন্তু এমন নিথর হয়ে আছে কেন চারদিক? কেবল মাথা নেড়ে নিজের অজ্ঞতা প্রকাশ করল রিচার্ড। কি বলবে বুঝতে পারছে না। ঘোড়া থেকে নেমে বাড়ির দিকে এগোলো ওরা। ঠিক তখনই বারান্দা থেকে ছুটে পালালো এক স্ট্রাইপড হায়ানা। ভিড় হয়ে রিচার্ডের হাত ধরে এগোলো রেচেল। খোলা দরজায় পার হয়ে ঘরে ঢুকলো। তারপর সোজা চলে গেল বাবা মায়ের বেডরুমে। খোলা জানালা দিয়ে আসা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে আছে ঘরটা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংসের 7ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।